যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি, যে কেউ নির্দ্বিধায় উত্তর দিবেন নীলনদ। তবে নীলনদের বৈশিষ্ট্য কেবল দীর্ঘতম হওয়ার মধ্যেই সীমাবদ্ধ না। মধ্যপ্রাচ্যের সর্বকালের সেরা বিজ্ঞানী, চিকিৎসক এবং দার্শনিক ইবনে সিনার মতে নীলনদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদ নদীর নেই। নীলনদের এমন কিছু বিস্ময়কর বৈশিষ্ট্য নিয়েই আমাদের আজকের ভিডিও। শুরুতেই শুনব নীলনদ কোন কোন দেশে প্রবাহিত হয়েছে সে সম্পর্কে। কঙ্গো, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, মিশর জুড়ে বিস্তৃত নীলনদ। এর দুটি উপনদী রয়েছে। এগুলো হচ্ছে শ্বেত নীলনদ এবং নীলাভ নীলনদ। এর মধ্যে শ্বেত নীলনদ দীর্ঘতর। শ্বেত নীলনদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে। এটি এখান থেকে উত্তর দিকে তানজানিয়া, লেক ভিক্টোরিয়া, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীলনদ ইথিওপিয়ার টানা হ্রদ হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুটি উপনদীর পরে সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে। নীলনদের পরের অংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মিশরের ভিতর দিয়ে এটি ভূমধ্যসাগরে পতিত হয়েছে। মিশর সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলনদের উপর নির্ভরশীল। মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান নীলনদের উপত্যকায়। প্রাচীন মিশরের অনেক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থানও এখানে। এবার শুনব নীলনদের নামকরণ সম্পর্কে। নীলনদকে প্রাচীন মিশরীয় ভাষায় বলা হতো ইতেরু। তবে এই নদের নামকরণ নিয়েও বহু বিবাদ রয়েছে। যেমন এক ধারণা অনুযায়ী নীল শব্দটি সেমিটিক শব্দ নাহাল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রবাহমান উপত্যকা। দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলা এই নদীটি বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে কিভাবে বন্যায় প্লাবিত হতো প্রাচীন মিশরীয় ও গ্রিকদের কাছে তা ছিল এক অজানা রহস্য। তাই তারা একে প্রবাহমান উপত্যকা নাম দিয়েছিল। মিশরীয়রা এই নদীটিকে আরও একটি নাম দিয়েছিল, সেটা হচ্ছে অরু বা অর, যার অর্থ হচ্ছে কালো। এই নামের পেছনের কারণ হচ্ছে প্রতি বছর নীলনদ যখন তার কালো রঙের পলি দিয়ে মিশরকে ঢেকে দিত, তখন মিশরকে মনে হতো যেন পুরো ভূমি অন্ধকারে ছেয়ে গেছে। এই আধারে আচ্ছাদিত ভূমিতেই মিশরীয়রা মূল্যবান কৃষিজ ফসলের চাষ করত। গ্রিক কবি হোমার তার লেখা মহাকাব্য ওডিসিতে নীলনদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন। যেভাবে শুরু হলো নীলনদের মানব সভ্যতার বিকাশ। প্রস্তর যুগে মানব ও তাদের সভ্যতা যাযাবর হিসেবে বিবেচিত হতো। তারা প্রাণীদের সাথে লড়াই করে বেঁচেছিল। খাবার ও আশ্রয়ের সন্ধানে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। যখন তারা কৃষিকাজ শিখল, তখন দীর্ঘ দূরত্ব ভ্রমণ এবং অজানা বিপদের মুখোমুখি না হওয়ার জন্য এক জায়গায় স্থির হতে চাইল। একসময় নীলনদের তীরে পৌঁছানোর পর তারা দেখল সেখানে বসতি স্থাপনের সুযোগ রয়েছে। উর্বর উপত্যকা এবং মানুষের ব্যবহারের উপযোগী পানি থাকার কারণে সেখানে সভ্যতা গড়ে ওঠে। 5000 বছর আগে নীলনদের তীরে পত্তন হওয়া প্রথম সভ্যতাকে এখন আমরা প্রাচীন মিশর হিসেবে জানি। প্রতি বছর নীলনদের বন্যায় পলি পড়ে দুই তীরের অঞ্চলগুলো অতিমাত্রায় উর্বর হবার কারণে প্রচুর ফসল উৎপন্ন হতো। এভাবেই বিকাশ ঘটে মানব সভ্যতার নীলনদকে ঘিরে। এবার শুনি নীলনদের কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য। মিশরের নীলনদ পৃথিবীর প্রাকৃতিক আশ্চর্যের একটি। এই নদের একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে বছরের নির্দিষ্ট সময়ে পৃথিবীর অন্যান্য নদী যখন শুকিয়ে যায় তখন নীলনদ পানিতে কানায় কানায় পূর্ণ থাকে, আর নীলনদ যখন শুকিয়ে যায় তখন অন্যান্য নদী পানিতে পূর্ণ থাকে।
পৃথিবীর সব নদ নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হলেও নীল নদ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। এটি প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তরের উপর দিয়ে, যাতে কোনো শ্যাওলা ও ময়লা আবর্জনা নেই। নীল নদের মধ্যে কোনো পাথরও সবুজ হয় না। এবার শুনি নীল নদকে ঘিরে কিছু কুসংস্কারের গল্প। একসময় নীল নদের পানি প্রবাহের জন্য এখানে সুন্দরী নারীকে উৎসর্গ করা হতো। 640 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত মিশরীয়রা খ্রিস্টান ছিল। এ সময় মিশরের নীল নদ প্রতি বছর শুকিয়ে যেত। সে সময় মিশরীয়রা একটি কুসংস্কার মেনে চলত। সেটি ছিল শুকিয়ে যাওয়া নদীতে কোনো পিতামাতাকে রাজি করিয়ে তাদের সুন্দরী, ষোড়শী এবং কুমারী মেয়েকে অলংকার ও সুন্দর পোশাক পরিয়ে নীল নদের শেষ সীমানায় যেখানে অল্প পানি থাকত সেখানে ভাসিয়ে দেওয়া হতো। তারা মনে করত এভাবে সুন্দরী যুবতীকে নদীতে ভাসিয়ে দিলে নদী পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। প্রাচীন মিশরের লোক দেবতা হাপিকে নীল নদের দেবতা হিসেবে পূজা করতেন। এই দেবতাকে আরও দুটি নামে সম্বোধন করা হতো, লর্ড অব দ্য রিভার এবং লর্ড অব দ্য ফিশেস অ্যান্ড বার্ডস। জেনে নেই নীল নদের জীববৈচিত্র্য সম্পর্কে। যদিও নীল নদের জলবায়ু মরুভূমি থেকে মাত্র কয়েক মিটার দূরে, তার উর্বর জল কাছাকাছি হওয়ায় এখানে প্রচুর গাছপালা বিস্তার করেছে। এখানে পাওয়া যেত প্যাপিরাস উদ্ভিদ। কাগজ আবিষ্কারের আগে এটি লেখার জন্য ব্যবহার করা হতো। এছাড়াও এলাকাটি প্রচুর পরিমাণে ঘাস এবং লম্বা কাণ্ডযুক্ত প্রজাতি যেমন রিডস এবং বাঁশের জন্য বিখ্যাত। গাছের ধরনগুলির মধ্যে রয়েছে কাঁটাওয়ালা হাসাব, আবলুস এবং প্রাইরি বাবলা, যা উচ্চতায় 14 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। নীল নদের জীব প্রজাতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং উচ্চ তাপমাত্রার জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে নিয়েছে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে জলহস্তী, হাতি, জিরাফ, মহিষ এবং চিতা। তবে নীল নদের দক্ষিণ প্রবাহটি ভয়ঙ্কর নীল কুমিরের জন্য বিখ্যাত। প্রতি বছর প্রায় 200 জনেরও বেশি মানুষ ভয়ঙ্কর নীল কুমিরের শিকার হয়। তাদের বেশিরভাগই মৎস্যজীবী অথবা স্থানীয় মানুষ। নীল নদে প্রায় 129 প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে 26টি স্থানীয়, অর্থাৎ তারা কেবল নীল নদেই বাস করে। সর্বশেষ শুনব নীল নদের দূষণ সম্পর্কে। বর্তমানে নীল নদের জন্য প্রধান হুমকি হচ্ছে দূষণ। শিল্প কারখানা এবং হোটেলগুলির বর্জ্য পদার্থ নিষ্কাশন হয় নীল নদে। আইন করেও এটি ঠেকানো যাচ্ছে না। একইভাবে নীল নদ থেকে বাষ্পীভবন বৃদ্ধি এই দূষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এই দূষণের কারণে নীল নদের উপর জীবিকা নির্ভর করে এমন মানুষ যেমন বিপদে পড়ছে, তেমনি নীল নদ এবং তার আশেপাশের পরিবেশে বসবাসকারী জীববৈচিত্র্যকেও বিপন্ন করছে। শুধু মিশরীয় সভ্যতা নয়, পৃথিবীর ইতিহাসে নীল নদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই মানব সভ্যতা নীল নদ ছাড়া অসম্পূর্ণ। এমন অনেক অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।